এই যে তুমি বললে আমি রিয়েলাইজ করলাম যে বাকি একটাও ছবি দেখোনি, তার মানে হয়তো আমার বাকি ছবিগুলো একটাও মনে না না তা নয়। তখন দেবল্লা স্কুলে পড়তো, ক্লাস 2 তে পড়তো বলেছিল। এসেছিলাম দেবল্লা হাসেনি। কেউ বলবে আমি হাসিনি, এটা হতে পারে, আমি তো সর্বক্ষণ হাসি। আরে না, আরে ও গৌরবের দিকে তাকিয়ে শুধু হেসেছে, আমার দিকে তাকিয়ে আমিও কেউ কিচ্ছু অ্যাচিভ করতে পারেনি, এরা না বড় বাড়ি করতে, যারা যারা করতে চেষ্টা করবে তারাও পারবে না। আমি অডিয়েন্সকে আগেই বলে দিচ্ছি, এরা কেউ অ্যাচিভার নয়, এরা প্রত্যেকে শুধু নিজের লোকেদের সাথে আনন্দ করে বেঁচে আছে, এবং এটা সেই আনন্দ করে বেঁচে থাকার সিনেমা। এটা এই ছবিতে কেউ কোনো কিছু অ্যাচিভ করে না, এই ছবিতে শেষে গিয়ে দারুণ একটা কিছু করে ফেললো, এই সাকসেস পার্টি হচ্ছে, সেটা হয় না। আবারও একসাথে নতুন করে ইন্ট্রোডাকশন কিছুই দেবো না আমি, যেটা দিয়ে থাকি না আমি। রাসের জন্য বসেছি আমরা, একটু আড্ডা মারবো। প্রশ্ন নয় দাদা, প্রথমেই না আমার জানার ইচ্ছে, কালকে আমি খুব ঘাটাঘাটি করলাম রাস শব্দটা নিয়ে। রাসের এক্সাক্ট মানে কি? রাসলীলা এইটা তো রাস আসলে কৃষ্ণ যেদিনকে রাধার সাথে মিলন, গোপিনীদের রাধাকে নিয়ে যেত যমুনার তীরে এবং কৃষ্ণ দেখা করতে আসতেন, সেটাকে রাসলীলা বলা হতো। তো সেখান থেকেই রাস, ওই কৃষ্ণর ওই রাধার সাথে মিলনের দিনটাকে আলাদা করে উদযাপন করা হয়। ওকে, তো সেইটা থেকেই মূলত রাস শব্দটার উদ্ভব আর কি। এবার তোমার ছবিতে যেটা বারবার মানে দেখতে পাচ্ছি, ট্রেলার বলো বা টিজার্স বা যেগুলো আসছে, যে পুরোনো সময় যে কি কি মিস করছি, পুরোনো কিছু জিনিস, এটা কেন মানে ছবির মধ্যে এরকম কিছু রয়েছে? পুরোনো সময় নেই আসলে, পুরোনো কিছু মূল্যবোধ আর পুরোনো কিছু মানুষরা রয়েছে যেখানে মানুষের প্রমাণ করার কোনো তাগিদ ছিল না। মানে যেখানে ধরো আমি প্রমাণ করতে চাইবো না যে আমি একজন বড় ডিরেক্টর, দেবলীনা প্রমাণ করতে চাইবেন একজন দারুণ হিরোইন, বিক্রম প্রমাণ করতে চাইবেন ও একজন শ্রেষ্ঠ 1 নম্বর হিরো। এই প্রমাণ করার তাগিদ ছাড়া কিছু মানুষ যারা বাঁচতে জানতো এবং বাঁচাকে উদযাপন করতে জানতো, এবং তারা যেটা করে খুশি থাকতো সেটাতেই থাকতো, এবং বিরোধী মতবাদ যদি থাকতো কেউ কাউকে বলতো না তুই কেন ওই মতবাদ। একদম ঠিক, মানে সেলিব্রেটিং লাইফ হিসেবে, বিক্রম দা সেটা হচ্ছে মানে শেষ আমরা বোধহয় আমি শেষ দেখেছি তোমার পারিয়ার ওই অভিনয়, ট্রিমেন্ডাস ওই শরীর, ওই পারিয়ার পরে না বেশ কয়েকটা সিনেমা রিলিজ, একটা ভালো সিনেমা বেরিয়েছিল। এই যে তুমি বললে আমি রিয়েলাইজ করলাম যে বাকি একটাও ছবি দেখোনি, তার মানে হয়তো আমার বাকি ছবিগুলো একটাও মনে না না তা নয়। মানে এন্টারটেইনসে যে তথাদার ছবি হিসেবে যদি আমি পারিয়াতে যাই, তারপরেই তো এটা, তো সেক্ষেত্রে ওখানে তো পুরো একদম অন্যরকম একটা জায়গা, অ্যাকশন হিরো ওই জায়গা। সেখান থেকে এখানে যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে পুরো একটা গ্রামের একটা ছিমছাম একটা বেশ অন্যরকম ছেলে। কিরকম লাগছে বিষয়টা? না, ঘটনাচক্রে পারিয়ার ইমেজটা সম্পূর্ণ অন্যরকম একটা সিনেমা, অন্যরকম একটা ইমেজ ছিল। আমি তো ওইরকমভাবে নিজেকে তার আগে কোনোদিন প্রেজেন্ট করিনি, এবং পারিয়ার পরবর্তীকালেও যে সিনেমাগুলো হয়েছে এবং রিলিজ হয়েছে, সেটা সূর্য হতে পারে, সেটা অমরসঙ্গী হতে পারে বা দুর্গাপুর জাংশন হতে পারে, সে প্রত্যেকটার ক্ষেত্রে আমার সৌভাগ্য যে আমি নিজের ইমেজ বারবার ভাঙার সুযোগ পেয়েছি এবং ভাঙার চেষ্টা করেছি। সেটা আমার চেহারাগত পরিবর্তন দিয়ে, মানে লুক চেঞ্জ করে হোক, বা আমার অভিনয়ের মধ্যে একটা প্রত্যেকবার একটা ইউনিকনেস নিয়ে আসার চেষ্টা করাই হোক। এবং রাসের ক্ষেত্রে অবশ্যই একটা সম্পূর্ণ অন্য চরিত্র, তার ক্ষেত্রেও এই লুকটা হ্যাজ বিন ভেরি ডিফারেন্ট। এবং এই মানুষটার মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে, যে সারল্যটা আমার মধ্যে আমি 7 পাকে বাঁধার পরে আর কোনোদিন অনুভব করেছি বলে আমার মনে হয় না। 7 পাকে বাঁধা আমার প্রথম কাজ স্ক্রিনে 2010-এ হয়েছিল। তখন দেবল্লা স্কুলে পড়তো, ক্লাস 2 তে পড়তো বলেছিল। আমি যখন 7 পাকে বাঁধা করি তখন দেবলীনা কুমার ক্লাস 2 তে পড়তো, এবং আমি অবশ্যই তখনও বেশ বড় ছিলাম, তখন আমি ছোট ছিলাম না। তো এই এত বছর বাদে এইরকম একখানা চরিত্র পাওয়া এবং এরকম একটা চরিত্র ফুটিয়ে তুলতে পারা, এই দুটোই খুব চ্যালেঞ্জিং ছিল বলে আমার মনে হয়। কারণ আমরা যখন দীর্ঘদিন ধরে কাজ করি, অভিনয় করি, জীবনযাত্রা দিয়ে যাই, তখন আর কিছু হোক না হোক আমাদের মধ্যে সরল মানুষটা কিন্তু আর নিজের জায়গা করে উঠতে পারে না, হারিয়ে যায় অনেক ক্ষেত্রেই। কারণ এই পৃথিবী বা এই সমাজ আমাদেরকে খুব সরল থাকতে দিতে চায়ও না, বা আমরা খুব সরল থেকে গেলে মানুষ সেটাকে বোকা বলে চিহ্নিত করতে ভালোবাসে। এবার সোমনাথের ক্ষেত্রে একদম ইনিশিয়াল কনভারসেশনেই যখন তথারার আমার একটা ডিসকাশন হয়েছিল, এই চরিত্রের ব্রিফ দিয়েছিল, তখনও মানে খুব স্পেসিফিক্যালি বলেছিল যে সারল্য এমন একটা জিনিস যেটা অভিনয় করে অ্যাচিভ করা যায় না, যে আমরা যদি সারল্যের অভিনয় করি সেটা কখনোই মানে পর্দায় দেখে সরল বলে মনে হবে না। সুতরাং এই সারল্যটাকে অ্যাচিভ করতে হবে নিজের মাধ্যমে, নিজের পার্সোনাল লাইফের মাধ্যমে, এবং সেটা যদি আমি করে থাকতে পারি তাহলেই সোমনাথ কে অনস্ক্রিন দেখতে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। এবং যদি সেটা আমি না করে থাকতে পারি
তাহলে সেটা সারল্যের অভিনয় বলে মনে হবে। সেটাই তো বলছি, মানে পুরো আলাদা লাগছে না এই ক্ষেত্রে, মানে ওখানে ওই রকম অ্যাকশন, এখানে সত্যি লাগছে সেটা। লাগলে তো খুব ভালো লাগলে আমি তথা আমাদের দীর্ঘদিনের ওয়ার্কশপ সেই সবটা হয়তো সাকসেসফুল হবে। এবং আমি সেটাই তোমায় বললাম যে আমার প্রত্যেকটা চরিত্রের মাধ্যমেই আমি চেষ্টা করি যাতে আমি সেই মানুষটার কাছাকাছি হয়ে উঠতে পারি। সম্পূর্ণ একটা অন্য মানুষ তো আমরা কোনোদিনই হতে পারি না, আমরা আমাদের মতন করে একটা নতুন চরিত্র ফুটিয়ে তুলি। এবং আমার মধ্যের যদি কোনো সারল্য আমি বাঁচিয়ে রাখতে পেরে থাকি আজ পর্যন্ত, তাহলে সেটার মানে সেটারই আউটকাম সোমনাথের মাধ্যমে রাশে আমরা দেখতে পাবো। দেবলিনার কাছে প্রথম যেটা হচ্ছে যে মনে হয়, আমি জানি না, মানে আইডিয়া নেই এগুলো, তহাদার সাথে প্রথম কাজ। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর তো কোথাও দেখে মানে কারণ তথারও পারিয়ে ছাড়া অন্য কোনো কাজ তুমি দেখো এই রে না খুশি হলাম যন্তত আমার কাজ একা এখানে সাফার করছে না। না আসলে এখানে একটা বিষয় রয়েছে বলি, সেটা হচ্ছে তথাদা ফিল্ম মেকার ছাড়াও যে আরেকটি পরিচয়, সেটা আমি অনেকদিন জানতাম না, যে সিরিয়াল, মানে আসলে সিরিয়াল না, সিরিয়াল থেকে আমি পুরো দূরে। এত পপুলার সিরিয়ালও দেখেনি মানে অনেক কাজই দেখেন, মানে আমারই শুধুমাত্র বাড়ির বাইরে কোনো ছবিও দেখেনি এরকমটা নয়। খুশি হয়েছি আজকে ফুল আমার দিন, আজকে সিরিয়ালটা খুব কম দেখা হয় সেই জন্য, আর কিছু না। এবারে তোমার কি জানতে চাইছি যে আমার সাথে অন্য কোনো, হ্যাঁ মানে সিরিয়াল বা আলাপই হয়েছে এই ছবির সূত্রে, এই ছবির সূত্রে। তুমি কি তোমার ব্যাকগ্রাউন্ড সিরিয়াল থেকেই? এটা তো আমার তার আগে একটা ছোট্ট পরিচয় আছে। একটা অনুষ্ঠানে গৌরব দেবল্লা এসেছিল, একটা আনন্দবাজার একটা অনুষ্ঠানে, দেবল্লার দিকে তাকিয়ে হেসেছিলাম, দেবল্লা হাসেনি। কেউ বলবে আমি হাসিনি, এটা হতে পারে আমি তো সর্বক্ষণ হাসি। কেন হাসিসনি ওকে দেখে? আরে না আরে ও গৌরবের দিকে তাকিয়ে শুধু হেসেছে, আমার দিকে তাকিয়ে আমিও মুখ এইটার জন্য নিয়েই নিল, মানে সেসব এবার পুরোপুরি হাসতে হবে। এবার সেখানে না, আমি কখনোই টেলিভিশন অনেক পরে করেছি। আচ্ছা, আমার শুরু হয়েছিল প্রাক্তন বলে একটা ছবি হয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের, সেখানে একটা বুম্বাদার একটা বোনের ক্যারেক্টার ছিল, সেইটা আমি করেছিলাম। সেইখান থেকে আমার শুরু। তারপরে রঙ্গবতী বলে একটা গান খুব ফেমাস হয়েছিল, বাকি ছবিগুলোর নাম বলছি না কারণ তুমি এদেরই যখন দেখোনি আমার কিছুই দেখোনি, সেই জন্য আমি ওদিকে ঢুকলামই না। রঙ্গবতীটা দেখেছো হয়তো, যা ভিউজ তাতে মনে হয় অনেক মানুষ দেখেছেন তো ওইটা। তারপরে টেলিভিশনে অল্প কাজ করেছি দু একটা, কিন্তু আমি যেহেতু কলেজে পড়াই আমি খুব সময় দিতে পারি না টেলিভিশনের জন্য। তো কলেজে পড়ায়, ওর একটা ডান্স স্কুল আছে, ও সেখানে নাচের শিক্ষিকা, ওর অনেক স্টুডেন্ট, এবং তার বাইরে ও অভিনয় করে, এবং একটি সংসার আছে, সেটাতেও খুবই সংসারী একজন মহিলা, ওর অনেক রেসপন্সিবিলিটি। সঙ্গেই না সঙ্গে দেখো অভিনয় করব বা ছবি করব বা হিরোইন হব, ওই তথাকথিত যদি আমি বলি, সেই ইচ্ছে সেই বাসনা নিয়েই এই কাজ করতে আসা। কখনো ওইভাবে সেই সুযোগটা ঘটেনি। অনেক ছবিতেই অনেক গুরুত্বপূর্ণ হয়তো চরিত্র করেছি, কিন্তু আমার একটা ড্রিম ছিল যেটা এখনো আছে, যে আমি শিফন শাড়ি পরে নাচবো, সেটা আমি তথাকেও বলেছি, গান হবে আমি নাচবো খুব সুন্দর হিরোইনের মতন, কারণ আমি ওই ছবি দেখেই বড় হয়েছি, কিন্তু কখনোই সেইভাবে সেই হিরোইনটা হয়ে ওঠার সুযোগ হয়নি। ওই সিনেমাটা তথা বানাবেও না, মানে সেই বরফের মধ্যে, আমি একদম বরফের মধ্যে। আমি একটা কথা বলি, বিক্রমকে একটা চরিত্র আমি অফার করেছিলাম, সেটা একটি নায়কের চরিত্র, এবং আমি একটি বায়োপিক বানাবার পরিকল্পনা করেছি। কার বায়োপিক এই মুহূর্তে বলছি না, তিনি একজন লিভিং একজন মানুষ বর্তমানে, এবং সেখানে বিক্রম চট্টোপাধ্যায়ের চরিত্র। বিক্রমের কাছে রবীন্দ্রনাথের অভিনয় করার জন্য অফার যায় এবং বিক্রম না বলে, সেখানে একটা দৃশ্য আছে। আমি সিরিয়াসলি এটা স্ক্রিপ্ট লেখারও কাজ শুরু করেছিলাম, তো সেটা এই মুহূর্তে আটকে আছে, বাট সেটা আমি বানাবো, এবং তাতে একটি নায়ক নায়িকার দৃশ্য থাকবে, যে বরফের মধ্যে শাড়ি উড়িয়ে নায়িকা নাচছে, গেস্ট অ্যাপিয়ারেন্স হবে, কিন্তু ওই নাচটা আমি গেস্টেও ভালো, আমি গেস্টেই বেশি ভালো এখন লোক বলেছে। এইটাই দেখা যাবে যে আমি ফুল ভালো কিনা পুরোপুরি ছবিতে থাকলে। তো সেইখান থেকে, এবং আমার মনে হয় কখনো ওই কানেকশনটা দরকার পড়ে, এই মানুষটাকে যাকে আমি চিনতামও না, ভাবিও নি কোনো যে সে তার ছবিতে আমায় নেবে, বা আমি যেহেতু পারিয়া দেখিনি, কারণ সম্ভাবনা, হ্যাঁ কারণ খুব রক্ত আছে, তো ওইটা অন্য ছবি দেখেছি, কিন্তু আমি ছাড়াও কেউ দেখেনি, কিন্তু মানে আমি অনেক কিছু ওরা জানে, আমি বললাম যে আমি যেমন অনেক কিছু দেখিনি। দেবলীনা কিন্তু একটা মজার ব্যাপার, দেবলীনা আমাকে অলরেডি আমাদের মিউজিক লঞ্চের দিন হঠাৎ করে বললো, শোনো আমি একটা কথা বলে রাখছি, আমি তোমার সাথে অন্য ছবি করতে পারি, কিন্তু পারিয়া 2 আমি করবো না। যে পারিয়া 2-তে কাস্ট হওয়ার আগে রিজেক্ট করে দিয়েছে আর কি, প্রথম কেউ, মানে হ্যাঁ ওই রক্তটা যেটা নিজেই দেখতে পারবো না, সেটা তো করতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আই ওয়াজ অলসো ওয়েটিং ফর দিস মোমেন্ট, যে এরকম হয়তো কোনো একটা ছবি আসবে, এখানে হয়তো শাড়ি ওড়ানোর কোনো সিন নেই, কিন্তু নায়িকা বা যে মূল অভিনেত্রী তার
অনেকটাই কিছু করার আছে, অনেক রকম পরত আছে চরিত্রের, গান আছে, নাচ নেই থ্যাঙ্কফুলি, কারণ লোকে মোটামুটি জানে যে আমি অল্প, কিন্তু আমার যেটা তথাতার একটাই কথা ভালো লেগেছিল যখন আমরা ইনিশিয়ালি মিটিং করছিলাম, যে সবাই তোমাকে জানে যে তুমি একজন নৃত্যশিল্পী, তাই সেটাকে আমি দেখাবো না, আমি চাই যে অভিনেত্রী যে তোমার সত্তাটা আছে সেটা মানুষ দেখুক, তো সেইটা আমার খুব মন কেড়েছিল আর কি। এবার এই ছবিতে যেটা আমি তথাতার সঙ্গে কথা বলছিলাম, ওই আমরা যে ভুলে যাচ্ছি বা পুরোনো যে এথিক্সের জায়গাগুলো, ছোট ছোট জিনিস, শুধু এথিক্স নয়, সেগুলো এখন মানে কেন, মানে তো কি মনে হয় যে এখন কেন হারিয়ে যাচ্ছে? কারণ মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না। মানুষ রাস্তার পশু পাখি তো ছেড়েই দাও, মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, বিপদের দিনে নয় ভালো দিনেও দাঁড়াচ্ছে না, খুশি হচ্ছে না। মানে তোমার সাফল্যে যে আমি খুশি হব, তুমি একটা অন্য প্রফেশনে, সেটাও বোধহয় মানুষ ভুলে যাচ্ছে। এবং কোভিডের পর থেকে, মানে 2020 সালের পর থেকে বিষয়টা আরও প্রকট হয়েছে, যেখানে মানুষের মধ্যে স্বার্থপরতা, ভেদাভেদ, দূরত্ব, এগুলো মানুষ ক্রমশ বাড়িয়েই চলেছে। এবং এর কারণ শুধুমাত্র মোবাইল নয়, মোবাইল তো একটা চয়েস, যেটা তুমি নেবে কি নেবে না। কেমন একটা ডাইনিং টেবিলে বসে বাবা মা আর 2 সন্তান, 4 জনই মোবাইলে ব্যস্ত, খেতে বসে কেউ কারোর সাথে কথা বলছে না, এটা বোধহয় একটা চয়েস। আমি বোধহয় মানুষকে এই সিনেমা দিয়ে, আমি এবং আমার গোটা টিম, অভিনেতা অভিনেত্রী সবাই মিলে একটা দিক দেখাতে চাই যে মানুষের প্রয়োজনটা কোথায় আছে মোবাইলের থেকে বেশি। এবার সেখানে এই যে মানুষ পাল্টে যাচ্ছে, তার সঙ্গে কি টাকার কোনো সম্পর্ক আছে? তোমার কি মনে হয় মানুষের চাহিদা যে বাড়ছে? সবকিছু চয়েস, সবটাই চয়েস, সবটাই চয়েস। যে আজকে আমি আমার গাড়ি বাড়ি যা আছে, যা যতটুকু, সেটা এসি যা আছে, সেটাকে কোন পর্যায়ে রাখবো এবং সেই পর্যায়টা রাখার জন্য কত দূর অবধি আমি যাব, সেটা তো আমার চয়েস। আমি দুর্নীতির অবলম্বন করবো কিনা, আমি নিজেকে করাপ্ট হতে দেবো কিনা, আমার সিনেমাকে, আমার আর্ট ফর্মকে করাপ্ট হতে দেবো কিনা। ধরো বিক্রম দেবলীনা দুজন এখানে রয়েছে, ওদের দুজনের উপস্থিতিতে আমি একটা কথা বলতে চাই যে ওদের কাছে বিভিন্ন ছবির প্রস্তাব আসে, তাদের মধ্যে কিছু কাজ ওরা হ্যাঁ বলে, কিছু কাজ ওরা না বলে। তো এবং রাশের পরেও সেটা ঘটবে। দেবলীনা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যায়, নাচের অনুষ্ঠান, যেহেতু নৃত্যশিল্পী হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত, এবং বিক্রম নায়ক হিসেবে প্রতিষ্ঠিত, তো ওর কাছে ছবির অফার, ওর কাছে নৃত্যশিল্পী হিসেবে প্রচুর জায়গার অফার, অভিনয়ের অফার, এগুলো আসতে থাকে। কিন্তু ওরা কিছু কাজ করে, কিছু কাজ করে না। এই নাটা কি শুধুমাত্র স্বার্থের ক্ষেত্রে না, এই নাটার মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে। আবার অনেক অভিনেতাকে আমরা দেখেছি একটা সময় যখন তার বুম হয়েছে কেরিয়ারে, সে কিন্তু 10টা 12টা 15টা একসাথে ছবি করে ফেলছে এবং সে কিছুতে না বলছে না, এবং তারপরে তার কেরিয়ার লাইফ লাইনটা 3 বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সে অন্য কোনো শহরের অন্য কোনো সিনেমায় গিয়ে ট্রাই করছে, অন্য ভাষার সিনেমায় চেষ্টা করছে। তো আমাদের বুঝতে হবে যে নিজেদেরকে আগে নিজেদের সম্মান করতে হবে এবং নিজেদের মতামতকে সম্মান করতে হবে, তবেই আমরা অন্যদের মতামতকে সম্মান করতে পারবো। আমরা যদি নিজেরা ইনসিকিউর হই প্রত্যেক মুহূর্তে নিজেদের ভাবনাগুলো নিয়ে, আমরা বোধহয় অন্যদের ভাবনাকেও সম্মান করতে পারবো না। আমি বিশ্বাস করি, আমি যে মূল চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করি কিংবা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত এই মুহূর্তে তারা নিজেদের ভাবনা এবং নিজেদেরকে সম্মান করে, তাই বাকিদেরকে সম্মান করতে জানে। ততটা বললে আর মানে কেউ কিছু বলতে না, এটা একদম তখন চুপ করে মানে বসে যা শুনতেই হয়। একটু স্যারের কাছেই যাই, সব দেখতে বলি না, আমি চাই যাতে এই ভেলকিটা দেখা যায়। আচ্ছা, এই ভেলকি শব্দটা, যেমন রাস শব্দটা, এই ভেলকি নিয়ে অনেকবার প্রশ্ন হয়েছে, তোমার সাথে শুধু হয়নি। ভেলকি শব্দটার মানে কি? এটাও তো পুরোনো একটা শব্দ, আইডিয়া আছে কোনো? খুব একটা যে আইডিয়া আছে তা ভেলকি দেখানোর বিষয়। হ্যাঁ, মানে এটা ম্যাজিক না, ম্যাজিক না, একটু সারপ্রাইজ। কথা কি বলবে? হ্যাঁ, বিক্রম ঠিক বলছে একদম। ভেলকি শব্দটা আসলে ম্যাজিকেরই একটা, আমি তো বললাম সারপ্রাইজ, ও যেটা বলছে সারপ্রাইজ, মানে আচমকা ধরো ছিল রুমাল হয়ে গেল বেড়াল, ম্যাজিক তো সেটাই। এবার সেইখানে ম্যাজিকের জন্য একটা মেন্টাল প্রিপারেশন আছে। ভেলকিটা মানে হঠাৎ শব্দটা ব্যবহার কিন্তু আচমকা, আচমকা। এবার সেইখানে এই ছবির ক্ষেত্রে তোমার কি মনে হয়, মানে সব থেকে বিগেস্ট ভেলকিটা কি? কোন চরিত্র বা কোন মুহূর্ত, বা সেটা হয়তো রিভিল করা পুরোটা যাবে না, বাট তাও এইটা নিয়ে তো বলতে আমার দ্বিধা নেই। আমার মনে হয় এই ছবির সব থেকে বড় ভেলকি যদি হয়, যদি চরিত্র দিক দিয়ে চরিত্র দিক থেকে, তাহলে দেবলীনা। ওর চরিত্র রাই, তার একটা প্রধান কারণ আছে যে আমি নানান ইন্টারভিউ বলেছি, দেবলীনা গত প্রায় 9 বছর ধরে অভিনয় করছে। ও বললো যে ওর প্রথম সিনেমার 9 বছর পূর্তি হয়েছে কয়েকদিন আগে, এবং এই 9 বছরে নানান কাজের মাধ্যমেও ওকে কোনোদিন একটা ছবিকেও ক্যারি করতে দেয়নি, সেই সুযোগ ওর হয়ে ওঠেনি। আমাদের সবারই অনেক দেরিতে হয়েছে, আমারও দেরিতে হয়েছে, কোনো বড় বিষয় নয়। কিন্তু আমার মনে হয় যে ওর ভেলকিটা এখানেই, যে এই ছবিটার মাধ্যমে এবং রাইয়ের চরিত্রের মাধ্যমে এই প্রথমবার আমাদের ইন্ডাস্ট্রির নানান ডিরেক্টর এবং প্রডিউসারদের ভাবতে বাধ্য করবে যে ওকে নিয়ে আরও বেশি ইম্পর্টেন্ট চরিত্রে ওকে কাস্ট করে নানান ছবি ভাবা যায়। সেইটা হচ্ছে এইখানে ওর ভেলকি। এবং গল্পের দিক দিয়ে তো অবশ্যই যে গল্পটা আমরা বলার চেষ্টা করছি রাশের মাধ্যমে,
তার মধ্যে যে ইমোশনগুলো আছে, যে সারল্য আছে, যে মানুষগুলো আছে, যে চরিত্রগুলো আছে, যে মুহূর্তগুলো আছে, সেইগুলো দীর্ঘদিন বাংলা সিনেমায় খুব একটা ইউজ করা হয়নি, খুব একটা ভিজিট করা হয়নি। যেখান থেকে তরুণ মজুমদারের কথা উঠে আসছে বারবার, যে ওনাকে হোমাজ দেওয়া হয়েছে বা ওনার ছবির নানান জায়গা আমরা এই ছবিতে রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আমার তো মনে হয় যে সেই সময়কার মানুষ বা সেই সময়কার সিনেমার মধ্যে একটা অদ্ভুত প্রাণ ছিল, একদম অবভিয়াসলি যে এই জীবনকে সেলিব্রেট করা ছিল। আজকের দিনে সিনেমার মধ্যে আরও অনেক কিছু আছে, অন্যভাবে মানুষকে এন্টারটেন করার প্রচেষ্টা আছে, নানানভাবে নানান ডার্ক জিনিসপত্র তুলে ধরা আছে সোসাইটির, কিন্তু জীবনকে সেলিব্রেট করা এবং সারল্যকে সেলিব্রেট করা এই জিনিসটা তো আজকের দিনে সিনেমায় নেই। একদম। তো সেইটা বোধহয় আমরা রাশের মাধ্যমে আবার নতুন করে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা বোধহয় ডিরেক্টর এবং যিনি প্রডিউসার তাদের একটা ভেলকি বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে যেটা বিক্রমদা বললো, যে যেই ধরনের ছবি হচ্ছে আমরা তো তার বাইরে বেরিয়ে একটা ছবি করার চেষ্টা করছি, এবং সবসময় যেহেতু ছবির সঙ্গে একটা অর্থনৈতিক দিক থাকে এবং ডিরেক্টরেরও একটা, সে তো চায় তার প্রত্যেকটা ছবি খুব হিট করুক এটা, এবং অভিনেত্রী তো আছেই, সেটা তো তারা তো পার্ট অফ দ্য শিপ, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যে এই ছবিটা মানুষের ভালো লাগবে কিনা সেই দ্বন্দ্ব বা সেই মানে ওই যেটা বললো আবার ফিরে আসছে ওই জায়গাটাতে, যে ইনসিকিউরিটিটা বোধহয় এদের কারণে নেই, সেই জন্য এই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে করার একটা সাহস দেখানো হয়েছে। কারণ ওই যে সারল্য, এটাই হচ্ছে ছবিটার ইনোসেন্স, যেটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাতে সব থেকে বেশি ভয় পাই, যে লোকে বোধহয় আমাদের জাজ করবে। তো সেইটাই, এবং এই ছবিটার মূল ক্রাক্স ইজ ইনোসেন্স। আমার এখানে একটা বক্তব্য আছে ছোট। আমরা সবসময় বিশ্বাস করি যে সমাজে যা ঘটছে তারই একটা প্রতিচ্ছবি আমরা সিনেমার মাধ্যমে দেখতে পাই। আজকের দিনে আমাদের সমাজে সারল্যের অভাব, তাই আমাদের সিনেমায় সারল্যের অভাব। আজকের দিনে আমাদের সমাজে অনেক বেশি খারাপ জিনিস হচ্ছে, ডার্ক সিচুয়েশনস অ্যারাইজ করছে, তাই জন্য আমাদের নানান সিনেমার মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে এই সিনেমার মধ্যে দিয়ে কোথাও একটা তথাগতর একটা প্রচেষ্টা রয়েছে যে সারল্য আমাদের সোসাইটিতে হারিয়ে গেছে, আমাদের সমাজে হারিয়ে গেছে, সেইটা যদি আবার ফেরত আনা যায়। আমরা যে সময় বড় হয়েছি সেই সময় সেটা ছিল অনেকটা, এবং probably this is a way of trying to create that innocence in our society all over again. এবং আমি সেটাকে আমার তরফ থেকে একটা সাধুবাদ জানাবো অবভিয়াসলি, কারণ আমরা সবসময় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সোসাইটিতে যা হচ্ছে তা নিয়ে সিনেমা করার চেষ্টা করি, পাড়িয়ার মধ্যেও সেটা ছিল, কিন্তু এই সিনেমাটাতে আমাদের সমাজে যেই জিনিসটা হারিয়ে গেছে কিন্তু সেলিব্রেট করা উচিত সেইটা তুলে ধরা হয়েছে। এবং তার মধ্যে দিয়ে যদি আমাদের সমাজের একটা অংশ আবার জীবনকে সেলিব্রেট করা শুরু করে, তাহলে ওই ফেলে আসা দিনগুলো আমরা আবার ফিরে পাবো, সেই ফেলে আসা মানুষগুলো আবার ফিরে পাবো। সেইটা কিন্তু এই সিনেমার সবথেকে বড় অস্ত্র, সবথেকে বড় উইন। এবং এই জিনিসটা যদি আবার নতুন করে আমরা সিনেমার মাধ্যমে তৈরি করতে পারি, গানের মাধ্যমে তৈরি করতে পারি, তাহলে আমাদের সমাজটা আবার নতুন করে সেই সারল্য ফিরে পাবে। সিরিয়াস অনেকক্ষণ কথা হয়ে গেছে, অনেক সিরিয়াস। এবার 90s নিয়ে, আমরা তো সব 90s হিসেব মতো, তো 90s-এর হ্যাঁ, আরে 7 পাকে বাঁধার সময় যদি দেবলিনা ক্লাস 2-তে পড়তো তাহলে তো 90s তো হতে পারে। হ্যাঁ, না ডেফিনেটলি ও জেনজি টেনজি হবে কিছু একটা, তাই তো? এই জেনজি নিয়ে কত কিছু প্রশ্ন আছে, যাই হোক। হ্যাঁ, তো 90s বললে পরে তোমার কি মনে পড়ে? আমি 90s বর্ন, এটা বলতে পারি। 99 বর্ন, তো 90sই বলা যেতে পারে, কিন্তু ওই আর শেষের দিকে। আমি যেমন 80s এর শেষের দিকে বা মাঝের দিকে, ও হচ্ছে 90s এর শেষের দিকে। না, আমার বয়স হলে আমার অসুবিধা নেই। আমার মনে হচ্ছে বয়সের সাথে সাথে আমার অভিনয় দক্ষতা, বুদ্ধি, ম্যাচুরিটি সব বাড়ছে আর কি, তো ভালোই, মন্দ নয়। হ্যাঁ, তো 90s-এর কী জিনিস সব থেকে বেশি মনে পড়ে? আমার ছোটোবেলা মনে পড়ে, মাঠে কাদা মেখে খেলা, পুকুরে স্নান করা, ছাদে ঘুড়ি ওড়ানো, কারেন্ট চলে গেলে সবাই মিলে ছাদে বসে আড্ডা মারা, খেলা, একই বাড়িতে বসে সন্ধ্যেবেলা সবাই মিলে কোনো একটা প্রোগ্রাম দেখা, চিত্রহার দেখতাম একদম ছোটোবেলায় আমরা। খুব কম টিভি ছিল গোটা পাড়ায়, আমার মামা বাড়িতে একটা টিভি ছিল, আমার সৌভাগ্য, এবং সেখানে গোটা পাড়ার মানুষ এসে বসে চিত্রহার দেখতেন। দুপুরবেলা হলে ছুটি দেখা, গরমের ছুটির সময় আমাদের এটা বিমল বাবু ভাই, আমি জানি না কারোর মনে আছে, তখন জখের ধন, ঘটোৎকচ, তো এই সবটা তো আমার ছোটোবেলা, এবং সেই সবটাই খুব মনে পড়ে, সবটাই আমি এখনও খুব রিলিশ করি। আমার দিদার হাতের রান্না খাওয়া, আমাদের এটা অভ্যেসের মধ্যে ছিল যে রোববার দিন সকালবেলা 10টার মধ্যে আমি দিদার বাড়ি পৌঁছে যেতাম,
এবং দিদার বাড়িতে পৌঁছলেই গরম লুচি এবং সাদা আলুর তরকারি খেতে পেতাম। আর দুপুরবেলা হলে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, শুক্তো, বেগুন ভাজা, এরকম নানান জিনিসপত্র তৈরি হতো আর আমি খুবই ভালোবেসে খেতাম। এখন দিদার বয়স হয়েছে, এত কিছু রান্না করার সিচুয়েশন নেই ওনার, শরীরটা অনেকটা খারাপ, কিন্তু এই সবটা আমার জীবনের এত ইম্পর্ট্যান্ট অন্তরঙ্গ একটা পার্ট। দিদার বাড়িতে গেলে মার খেতাম না, যাই হয়ে যাক না কেন মা মারতো না, মারতে পারতো না। এই সবটা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ। আর এই সবটারই একটা না মানে রাসের মাধ্যমে এই সবটা আমি নতুন করে বাঁচতে পেরেছি আবার। যেখানে আমার দিদা, আমি বদেমা বলি কারণ আমি বড় মা বলতে পারতাম না, আমাকে শেখানো হয়েছিল বড় মা বলতে হবে। এতই ছোটো ছিলাম বদমা বলতাম, সেখান থেকে বদেমা হয়ে গেছে। এবং নিজের দিদামার মধ্যে দেখতে পাওয়া যে চরিত্রটা অনুষ্পাদি করেছেন, বা নিজের মামাকে অনির্বাণদার চরিত্রের মধ্যে দেখতে পাওয়া, এবং পরিবারের আরও অনেকগুলো মানুষ আছে যাদেরকে আমি আমার সিনেমার নানান মানুষের মধ্যে খুঁজে পেয়েছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে 90s-এর কথা আমরা বলছি, সে তার অনেকটাই না আমি নতুন করে আবার রাসের মধ্যে দিয়ে বাঁচতে পেরেছি। এবং 90s-এর বিক্রম যে আজকের দিনে আর হয়তো খুব একটা এক্সিস্ট করে না, তাকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। বাহ, অসাধারণ, এটা অসাধারণ। তো আবার তোমার কাছেই যাই তাহলে, 90s তোমার কি মনে পড়ে? আমার কথা বলছো? ও তো 90s-এ নয়, হ্যাঁ পরে না, এটা বছরের বাচ্চা মেয়েরা কি বা বলে থাকবে 90s। আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি বলেছিলাম ওর যখন 7 পাকে বাঁধা 2010 সালে, তখন আমি ক্লাস 12-এ পড়তাম। ও বলেছিল 2, আমি তখন ফার্স্ট ইয়ার, ও তো অবশ্যই ফার্স্ট ইয়ার, আমরা এখনো সেকেন্ড ইয়ারেই পড়ি। এবার তোমরা যেটা বলছো ছুটি ছুটি, আমি কিন্তু দেখেছি, কিন্তু কিন্তু তোমরা যেগুলো বলছো ক্যারেক্টার ওইভাবে মনে নেই, মানে জনি সোকান ফ্লাইং রো, না ওগুলো দেখুন না, দেখেন ওটা দেখেন, এগুলো তো একটা বোধহয় আসে। ওগুলো আমাদের একদম ছোটবেলা, 90s আর্লি 90s। হ্যাঁ, অল আলু প্লেন ওরা তো কি ছিল বা? আরে ভালু টেল স্পিন, আমার কথাই বলতে দিচ্ছে না। ডাকটেলস, ডাকটেলস একটা সবথেকে ফেভারিট। অসাধারণ অসাধারণ। তো আমার যেটা মনে পড়ে একটু লেট 90s-এ, 99-এ 97, 98, হ্যাঁ, তখন প্রথম হলে গিয়ে বাবার সঙ্গে ছবি দেখা। ওই না, মানে ছবিটার নাম কুছ কুছ হোতা হ্যায় 98 বোধ হয়, ইয়েস 97, 98, মানে খুব, মানে আমি বেশ ছোট, কিন্তু ওই ধরনের ছবি তখন হতো যেটা এখন হয় না। কিন্তু আমি যেটা বললাম, আমি খুব অনেস্টলি বললাম যে আমি পারিয়ার মতন ছবি দেখতে পারি না, কারণ আমার আনন্দ, হ্যাপিনেস, নাচ গান অনস্ক্রিন দেখতে খুব ভালো লাগে। এবং সেই জন্যই যখন অভিনয় করব ঠিক করেছি, ওই ইচ্ছেটা ছিল যে ওই শিফন ট্রাইটা সবাই আমরা মানে বড় হয়েছে ওই হিরোইজম দেখে। সো আমার কাছে ফিল্মের ল্যাঙ্গুয়েজটা না এখন অবধি খুব একটা বদলায়নি। মানে আমি জানি খুব সিরিয়াস ছবি দেখা উচিত, পারিয়া খুবই ভালো ছবি, সেটা দেখা উচিত। সিরিয়াস ছবি না, আহা, মানে আমি ভায়োলেন্সের কথা বলছি, একটা সাবজেক্ট আছে, বাট হেভি মারামারি কালাকালি আছে, সেটার জন্য আমি মারামারি কালাকালিও ভালোবাসি না। ওখানে পাতা ফাতা উড়েছে, হ্যাঁ ভটভটি আমি পরে দেখেছি। তো আমার যেটা রাসের সাথে, তুমি যদি বলো কিছু কি ফেরত পেয়েছি, আমি যেই ধরনের ছবি দেখে বড় হয়েছি সেই ধরনের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি, এবং সেই ধরনের ছবি যেটা আমি দেখতে পছন্দ করি সেরকম একটা ছবি আবার তৈরি হয়েছে। তো আমার মনে হয় সেই সময় যারা আমরা ছিলাম, যারা ওই ছবি দেখতে ভালোবাসতাম, হাম আপকে হ্যায় কন, হাম সাথ সাথ হ্যায়, প্লাস বোধহয় রিলেশনগুলোকে পেয়েছো, সম্পর্কগুলো। আমি এমনিও ভীষণ সম্পর্ক ভালোবাসি, আমি খুবই ফ্যামিলি একজন পার্সন। আমি কখনোই দেবলীনা সত্যি পাড়াটা কিন্তু পরিবার, মানে ত্রিধারার পুজোতে তাহলে তো একদমই, মানে আমি ওটাই বলছিলাম যে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হইনি, কিন্তু ওই যেটা বললো যে আমি পাড়ারই মেয়ে, আমি পাড়াতেই বড় হয়েছি, এবং এখনো আমার পাড়ার সম্পর্কগুলো একই জায়গায় আছে। সেই জন্য আমি এটা বলতে পারবো না যে যেগুলো আমি ফেলে এসেছিলাম সেগুলো আমি এটাই ফেরত পেলাম। আমি কিছু ফেলে আসিনি ওইভাবে, মানে কিছু মানুষ হয়তো নেই জীবনে, যেটা সময়ের কালে চলে গেছে, কিন্তু যারা ছোটবেলায় ছিল তারা। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে মানে বারবার জেনজি বলছিল, আমার দুটো প্রশ্ন ছিল। আচ্ছা, জেনজি বলার আগে একটা ছোট্ট কথা বলে নি, সেটা হচ্ছে সবটাই 90s নিয়ে কথা হলো, আসলে না এটা হেরে যাওয়া মানুষদের গল্প এবং হেরে যাওয়া মানুষদের সিনেমা। এবং এবার তুমি বলবে হেরে যাওয়া বলতে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কারণ তুমি তো হট করে হেরে যাওয়া মানুষ। না, হেরে যাওয়া মানে এখন তো মানুষের জিতে যাওয়া কোনটাকে বলা হয়, যা কাকে কোন কমপ্লেক্সে থাকে, কার কত বড় গাড়ি, কার কত বড় বাড়ি। তো সেখান থেকে না এই সিনেমার সব কটা চরিত্র হেরে গেছে। বাহ, সবাই, মানে এরা জীবনে কেউ কিচ্ছু অ্যাচিভ করতে পারেনি। এরা না বড় বাড়ি করতে, যারা করতে চেষ্টা করবে তারাও পারবে না, আমি অডিয়েন্সকে আগেই বলে দিচ্ছি। এরা কেউ অ্যাচিভার নয়,
এরা প্রত্যেকে শুধু নিজের লোকেদের সাথে আনন্দ করে বেঁচে আছে, এবং এটা সেই আনন্দ করে বেঁচে থাকার সিনেমা। এটা এই ছবিতে কেউ কোনো কিছু অ্যাচিভ করে না, এই ছবিতে শেষে গিয়ে দারুণ একটা কিছু করে ফেললো, এই সাকসেস পার্টি হচ্ছে, সেটা হয় না। আমরা এই সিনেমা সাকসেস পার্টি দেবো কিনা আমরা জানি না, আমরা শুধু জানি যে আমরা কিছু হেরে যাওয়া মানুষদের কথা বলতে চাই, যে হেরে যাওয়া মানুষগুলোকে এখন পাড়ায়, রাস্তায়, ঘাটে, চায়ের দোকানে বড্ড বেশি মিস করি। এবং একটা কথা এখানে এই সাকসেস পার্টি শুনে আমার মনে পড়লো, আমার মনে হয় এটা আমি একদিন বাড়িতে বসে এমনি ভাবছিলাম যে ছবিটা রিলিজ হওয়ার এক সপ্তাহ পরে যখন আমরা একটু সময় পাবো, আমরা বোধহয় 4-5 জন যারা খুবই মানে আগে থেকে প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশনে মানে এখন প্রমোশন অব্দি খাটছি, আমরা বোধহয় শুধু একটা ঘরে বসে আড্ডা মারবো। মানে এটা আমি নিজের মনে ভেবেছি, মানে ওই সাকসেস পার্টির হয়তো ওরম গ্ল্যামার এন্ড গ্লিটসে আমরা যাব না, কিন্তু আমরা এতটাই ওরম ভাবে বন্ড করেছি যে আমরা বসে বলছো, মানে পুরোটাই তাই। হ্যাঁ, মানে আমি এটা আমার মাথায় এটা আমার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়েছিল ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে ওই গানটির দুটি লাইন, ওই রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়। হ্যাঁ, নিশ্চিতভাবে, তাই না? মানে সেই জীবন দর্শনটাতেই বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে মানুষের ভালো থাকার জন্য মানুষই প্রয়োজন, কোনো স্ট্রাকচার কিংবা কোনো অবজেক্ট নয়। বাকি সব ভালো থাকা না, বাকি সব ভালো থাকা, ভালো লাগা, অ্যাসপিরেশন যেগুলো আমরা দেখি চারিপাশে, যেগুলো অনেক বেশি মেটেরিয়ালিস্টিক, সেই সবটা তোমাকে আনন্দ দেবে, প্রচণ্ড সাময়িক। ও যেটা বলছে যে জীবনে ভালো থাকতে পারা, সেটা কিন্তু আমাদের জীবনে সম্পূর্ণভাবে আমাদের মানুষগুলোর উপরই ডিপেন্ডেন্ট, বরাবর তাই। ছোটোবেলায়ও তাই ছিল, বড়োবেলায় আমরা সেটাকে ভ্যালু করতে ভুলে যাই অনেক সময়। কিন্তু তুমি ভেবে দেখবে যে সব থেকে আনন্দের মুহূর্তে তোমার চারিপাশে যদি তোমার আপনজন না থাকে, তুমি যত বড়ই গাড়ি কেনো না কেন, তোমার যদি তার সেই গাড়িটা ডেলিভারি একা নিতে যেতে হয় বা বাড়ি এসে একা বসে সেই গাড়িটাকে দেখতে হয়, তোমার সেই ভালো লাগা তো কোনোদিন হবে না। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষগুলোই সব থেকে ইম্পর্টেন্ট, বাকি সব ভালো, সে সব করো, কেউ বারণ করেনি। জীবনে অনেক বড় হও, টাকা পয়সা কামাও, বড় বাড়ি পাও, বড় গাড়ি পাও, কিন্তু একটা বিশাল বড় বাংলো কিনলে তাতে 8টা বেডরুম, সে 8টা বেডরুমে তুমি একা থাকো, সেই জীবনটা আদৌ তোমার কতটা আনন্দ দেবে আরেকবার ভেবে দেখা উচিত। দারুণ মেসেজ, মানে এই ছবিটার মেসেজটা বড্ড বেশি ভালো। মানে এমন একটা টপিক মনে হচ্ছে এটা নিয়ে কথা বলতেই থাকি, যেটা জেনজি নিয়ে যেটা ছিল না, জেনজি যেহেতু বলেছে, জেনজি অনেকগুলো শব্দ শুনতে পাচ্ছি। কি জেনজি? এবার জেনজি না অনেক সম্পর্ক শব্দ সংজ্ঞা শুনতে পাচ্ছি, ইংলিশে বলছে সবাই, সিচুয়েশনশিপ এতদিনে সবাই জেনে গেছে। আমি একমাত্র এখানে ম্যারিড, এর কেউ বিয়ে করেনি, আমাকে বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিং, মানে কি ছোট ছোট করে, মানে আমি ম্যারিড, আমি এই কোয়েশ্চেনের মধ্যেই আসি না। ম্যারিড বললাম না, এটা এইগুলোর মানে তো ডেফিনেটলি আছে, কিন্তু আমি বলছি আমরা হাওয়াই ছুটি বলেই ডাকতে কমফোর্টেবল আর কি। অন্তত আমরা মনে করো এই সম্পর্কগুলো, মানে এই সম্পর্কে সিচুয়েশনগুলো বরাবরই ছিল পৃথিবীতে, কেমন এখন সেগুলো খালি নামকরণ। আমি বলছি তুমি যদি নর্দমাকে একটা অন্য কিছু বলে ডাকো, তাহলে কি নর্দমা কিংবা আলমারিকে কিংবা ফ্রিজকে কিংবা এসিকে, সে তো পাল্টাবে না। তাই এগুলোর মানে না বুঝে আমরা যে ছবিটা প্রমোশন করছি না, যে বিষয়ে কথা বলছি, সেখানে এই শব্দগুলো বড় মলিন, কেমন আমি বলছি যে এই শব্দগুলোর কোনো ভ্যালু নেই এখানে। না দেখবে কেউ কাউকে কিছু বলছে না, কিন্তু সে বুঝিয়ে দিচ্ছে সে তার পাশে আছে, তার সাথে মতান্তর হলেও বারবার করে যেটা বলছি যে একজন মানুষের মত আর একজন মানুষের মতের বিরোধী হতে পারে, কিন্তু বিরোধী মত হয়েও সহাবস্থান সম্ভব, যেটা এখন আর হয় না। মানে আগে দুটো পার্টি করার লোকজন, এটা দারুণ বলেছো, দুটো কিন্তু আমরা দেখো 4 বছর হয়ে গেল একসঙ্গে কাজ করছি, তো দুটো ছুটি ছাড়ার দিন আমি ওর বাড়িতে আড্ডা মারি, সন্ধ্যাবেলা আমাকে ওর বাড়িতে পাওয়া যায়। এভাবে একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে যে আমার লাস্ট যে গাড়িটা আমার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য আমি নিয়েছিলাম, সেই গাড়িটা ডেলিভারি নিতে 2 জন লোক গিয়েছিল, সেটা হচ্ছে আমি আর আমার সাথে বিক্রম। কারণ আমি পুরোনো জিনিস কিছুই, মানে ধরো আমি যে পুরোনো যে গাড়িটা চালাতাম, এবার একটা মজার ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে যখন ফিরছি আমি বললাম আমি চালাবো নতুন গাড়ি, চালা কি অসুবিধা, আমার পাশে বসেছে, ওর গাড়িটা পেছনে আসছে, ওর যিনি গাড়ি চালান তিনি চালিয়ে নিয়ে আসছেন। তো আমি কিছু দূর চালার পর বিক্রম একটা সিগন্যাল দিয়েছে, বিক্রম তুই নাম বলে আমার গাড়ি থেকে ও গাড়িটা চালিয়ে নিয়ে এলো, কারণ আমি চালাতে পারছি না। তার কারণ আমার পুরোনো যে কোনো জিনিস এমন অভ্যেস হয়ে যায়, নতুন কিছু আমি সেটা হ্যান্ডেল করতে পারি, সেট হতে অনেকটা সময় লাগে। তো বিক্রম বাধ্য হয়ে বিক্রমই কিন্তু গাড়িটা চালিয়ে বাড়ি নিয়ে এলো, নাহলে কিন্তু আমি সিগন্যালের মধ্যে মাঝখানে গাড়ি দাঁড় করে দিচ্ছিলাম। হ্যাঁ, প্রচন্ড টেনশনে ভুগছিল, প্রচন্ড প্যানিক করে
প্যানিক করে ঘেমে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, কি করছে, রেগে যাচ্ছে। খুবই ফানি একটা বিষয় হচ্ছিল, তাই বাধ্য হয়ে বললাম আমি যে তুই বস, হয়তো নতুন গাড়ি, এত এক্সাইটেড হয়ে পড়েছে, দামি একটা গাড়ি, সেই জন্য আমাকে চালাতে হলো, হতেই পারে। নয় কিন্তু ওটা তো সম্পূর্ণ আমার ভাগ্যিস সেটা শুধুমাত্র গাড়িতেই সীমিত। ঠিক আছে, এটুকুই বলে আমরা এখানে আজকের ইন্টারভিউ শেষ করব। এটা গাড়িতে সীমিত না, মানুষ হিসেবে আমি তাই, আমি পুরনো কোনো কিছুকেই ছেড়ে উঠতে না, পারি এটা কিন্তু দাদা হ্যাঁ আগাগোড়া বলে এসেছি যে আমি পুরনো কোনো কিছুকেই ছেড়ে উঠতে পারিনি। আমার জীবনে বিচ্ছেদ বলে কোনো শব্দ নেই। আমি যে মানুষকে যে জায়গায় দেখতাম তার পজিশন চেঞ্জ হতে পারে, কিন্তু মানুষটা কখনো রিমুভ হয় না আমার লাইফ থেকে, কোনোদিন হয়নি। একদম শেষের দিকে তুমি না ইতি টেনেই দিয়েছো তো। হ্যাঁ, ওই হুক পয়েন্টটাই বলছি, যখন টেনেই দিয়েছো ইতি, তো একদম শেষ একবার বলে দাও সবাইকে। এই জিনিসটা আমরা সবাইকে অলরেডি বলেছি, যারা আমাদের কোনো ইন্টারভিউ ফলো করছে বা আমাদের কোনো কথোপকথন দেখেছেন, আপনারা সবাই জানেন আমাদের সিনেমা রাশ রিলিজ করছে 6ই জুন। আপনাদের সবার যেরকমভাবে বলি আমি, কাছের এবং দূরের সিনেমা হলে। এটা বলার কারণ এই যে ডিস্ট্রিবিউশনের সময় আমরা কোন কোন হল কোথায় কোথায় পাবো, আপনাদের পছন্দের শো টাইমিং পাবো কি না, কোনোটাই আমাদের হাতে থাকে না। আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি একটা ভালো সিনেমা বানানোর, নিজেদের 200% দেওয়ার, এবং সেটা আমরা করে এই সিনেমাটা আপনাদের সামনে নিয়ে আসছি। 6ই জুন থেকে শুধুমাত্র বড় পর্দায় সিনেমা হলে এই সিনেমা দেখা যাবে। দয়া করে অপেক্ষা করবেন না যে এই সিনেমা কবে ডিজিটালি রিলিজ করবে বা সিনেমা হল ছাড়া অন্য কোথাও দেখা যাবে। আমাদের এইটুকুই অনুরোধ, আমরা সিনেমা বানিয়েছি বড় পর্দার জন্য। আপনারা প্লিজ আসুন, সপরিবারে আসুন, আপনাদের প্রিয় মানুষদের নিয়ে আসুন আমাদের সিনেমা, এবং আপনাদের জীবন দুটোই একসঙ্গে সেলিব্রেট করুন। থ্যাংক ইউ। অসাধারণ। দাদা একবার বলে দিই নাকি? দেবল না বলো? হ্যাঁ, দুই একসাথে বলো। তুমি আর একসাথে মাইন্ড করে দিয়েছো। আমি এটাই বলবো যে এটা একটা ভালোবাসার সিনেমা। আমি সাধারণত ভালোবাসার সিনেমাই বানিয়ে থাকি। গতবারে মানুষের সাথে কুকুরের ভালোবাসার সিনেমা বানিয়েছিলাম, এবার মানুষের সাথে মানুষের ভালোবাসার সিনেমা বানিয়েছি। তো আমি ভালোবাসার সিনেমাই বানাই, বিশ্বাসের সিনেমা বানাই। সেখান থেকে আমরা অনেকটা পরিশ্রম করে, অনেকজন অভিনেতা মিলে, অনেক টেকনিশিয়ান মিলে রাশ বানিয়েছি। দেখুন, ছবির সাকসেস তখনই সম্ভব যদি আপনি আপনার ভালোবাসার মানুষটার হাত চেপে ধরতে পারেন এই ছবিটা দেখার পর, এবং সেই ভালোবাসার মানুষটা প্রেমিকা হতে হবে না, বাড়ির কোনো আত্মীয় কিংবা বাড়ির কোনো প্রিয়জন হতে হবে। এইটুকু। যখন বারবার বলছিলে তুমি ভালোবাসার মানুষ, মনে হচ্ছিল বলি যে প্রেমিক মানুষ, এই জন্য ভালোবাসার ছবি বানায় বারবার। না, প্রেম করা। চলো ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে আবার ফিল্মার্স নিয়ে। ছবিটা প্লিজ দেখুন, দেখে থাকুন। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই।